বন্ধুগণ, আমি আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা বা নিষ্ক্রিয় করা নিয়ে যে একটা বড় সমস্যা সৃষ্টি হয়েছে, বহু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। আমি নিজেও ভাবছিলাম কিছু বলা দরকার, আমাদের বুদ্ধি বিবেচনা মতো আমাদের কিছু কথা বলা দরকার। এটা যখন ভাবছিলাম তখন সতম মোদক বলে আমার এক বন্ধু আছেন, তিনি আমাকে একটা মেসেজ পাঠান। তাতে তিনি রিকোয়েস্ট করেন যে এই আধার কার্ডের ব্যাপারটা নিয়ে অনেকেই বুঝতে পারছেন না বিষয়টা কি। এইটা নিয়ে আমরা যেমন বুঝি, আমরা এখনও যে বিষয়টা খুব পরিষ্কার বুঝেছি বা আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোই শেষ কথা, এমনটা কিন্তু আমরা দাবি করছি না। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই মানুষের নাগরিকত্ব, উদ্বাস্তুদের অন্যান্য সমস্যা নিয়ে আন্দোলন করি, সেই কারণে অনেকেই জানতে চাইছেন এবং আমাদেরও কিছুটা ধারণা তৈরি হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা নিয়ে বলতে গেলে অনেকটা লম্বা হবে, এই জন্যে ভেবেছি যে দুটো বা তিনটে অংশে ভাগ করে আমরা বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের প্রথমেই বোঝা দরকার যে আধার কার্ড ঠিক কী ধরনের কার্ড, এটা কি কি কাজে লাগে ইত্যাদি ইত্যাদি আমাদের একটু বোঝা দরকার। যদিও আমরা যারা আধার কার্ড হোল্ডার, তারা কার্ডটা পেয়েই আমরা দেখে নিয়েছি যে সেখানে লেখা আছে এটা নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নয়। আমরা এটা যাদের কার্ড আছে আমরা সবাই দেখেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা যারা উদ্বাস্তু মানুষ তারা কিন্তু বরাবর মনে করি যে এদেশে আমার নাগরিকত্ব, আমার অধিকার, এগুলো দাবি করার ক্ষেত্রে, প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আধার কার্ডটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এইটা আমরা সবাই কিন্তু মনে করি। এবং এটাও ঘটনা যে ইতিমধ্যে এই আধার কার্ড বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশের মাধ্যমে এটার সঙ্গে রেশন পাওয়া বা রেশনের একটা যোগাযোগ করে দিয়েছেন, গ্যাসের সাথে খানিকটা যুক্ত হয়েছে, তারপরে এরকম নানান ব্যাংক অ্যাকাউন্টের সাথে এটা আধার যুক্ত হয়েছে, এইসব বিষয়গুলো এর মধ্যে হয়েছে। কিন্তু এই যে সংযুক্তিকরণ, এই সংযুক্তিকরণ ঠিক কী কারণে এবং কোনো কারণে আধার কার্ড না থাকলে বা নিষ্ক্রিয় হয়ে গেলে এইগুলোর উপর কী কী প্রভাব পড়তে পারে, এই সম্পর্কে আমাদের এখনও খুব স্পষ্ট ধারণা নেই। এবং আমার ধারণা যে এ সম্পর্কে এই যে কর্তৃপক্ষ, তারাও এখনও নির্দিষ্ট করে কোনো সার্কুলার, কোনো নির্দেশ পাঠিয়েছে এরকম নয়। আসলে এই সমস্ত ব্যাপারটা প্রতিক্রিয়া, সুবিধে অসুবিধে বুঝে নিয়ে হয়তো আগামী দিনে একটা সুনির্দিষ্ট নীতি হয়তো আমরা পাবো। ব্যাংক কী সিদ্ধান্ত নেবে, গ্যাস কী সিদ্ধান্ত নেবে, শিক্ষা প্রতিষ্ঠান কী সিদ্ধান্ত নেবে, ইত্যাদি ইত্যাদি, এসবগুলো ধীরে ধীরে আস্তে আস্তে পরিষ্কার হবে। তাহলেও সমস্যা যখন একেবারে আমাদের ঘাড়ে চেপে গেছে, তখন আমাদের কিছু কথা বলা দরকার। আমি আপনাদের খুব সম্প্রতি, মানে এই গত ডিসেম্বর মাসের 13 তারিখে গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছে।
সেই রায়ে এই আধার কার্ড সম্পর্কেও কিছু নির্দেশ গুয়াহাটি হাইকোর্ট লিখেছেন। সেখানে একটা যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনেক বড় জাজমেন্ট, বোধহয় 102 পাতার জাজমেন্ট। সেই জাজমেন্টের এটা আছে 83 নম্বর প্যারাগ্রাফ। এই 83 নম্বর প্যারাগ্রাফ আপনারা একটু নোট করে নিন, নেটে আপনারা এই জাজমেন্টটা পেয়ে যাবেন। ডিটেলস আপনারা জানতে যারা চান, বুঝতে চান, পেয়ে যাবেন। 83 নম্বর প্যারাগ্রাফে আধার কার্ড সম্পর্কে বলেছে যে আধার কার্ডটা আসলে আমাদের বাসস্থান, ঠিকানা ইত্যাদি ইত্যাদি এইটার জন্যই মূলত এইটার জন্যই এটা ব্যবহৃত হয়। এবং এই রায়ে এই কথাও বলেছে যে ধরুন একজন মানুষ এই দেশে বসবাস করেন এবং ভারতবর্ষের নাগরিক বলে তিনি দাবি করেন, আধার কার্ড করেছেন, ভোটার কার্ড করেছেন, রেশন কার্ড করেছেন, এই যে এসবগুলো করে ফেলেছেন, করে অ্যাজ ইফ একজন ইন্ডিয়ান হিসেবে তিনি এখানে বসবাস করেন। তারপরে কোনো কারণে, এই কারণটা হতে পারে কেউ তার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন বা কিছু একটা ঘটেছে, ঘটার পরে তার বিরুদ্ধে একটা মামলা হলো। এই মামলা হওয়ার পর দেখা গেল কোর্ট বলে দিল, বা আসামের ক্ষেত্রে যেটা ঘটছে এইটা নিয়ে বেশি বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, প্রায় 100 মতো ট্রাইব্যুনাল বা অস্থায়ী বিচার সভা যেটা হয়েছে ট্রাইব্যুনালগুলো, সেই ট্রাইব্যুনালে কাউকে বলে দিল, বহুদিন থেকে এখানে বসবাস করছিলেন, তাকে বলে দিল সে বিদেশি। এবারে যখন বিদেশি বলছে তখন তার আগে থাকতে পাসপোর্ট হয়ে গেছে, তার ভোটার কার্ড হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে, এরকম সবই, রেশন কার্ড হয়ে গেছে। এবার তাকে ঘোষণা করলো সে বিদেশি। এইবারে কোর্ট বলছে যে এরকমভাবে যারা বিদেশি ঘোষিত হবেন, ধরুন যদি হিন্দুদের কথা যদি বলেন, তো হিন্দুরা বলেছে 2014 সালের আগে যারা এখানে এসেছেন তারা বেনাগরিক হলেও এই দেশ থেকে তাড়িয়ে দেবে না, তারা এই দেশে বসবাস করবে। তাহলে এই লোকটিকে বেনাগরিক ঘোষণা করলো, কিন্তু সে এই দেশে বসবাস করবেন। সেক্ষেত্রে কোর্ট বলছে যে তার যে ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার লিস্টে যে তার নাম নথিভুক্ত হয়েছে, সেখান থেকে তার নাম কাটা যাবে, ভোটার কার্ডটা কেড়ে নেবে, এটা থাকবে না। ধরুন পাসপোর্ট ছিল, পাসপোর্টটাও বাতিল হয়ে যাবে, পাসপোর্টটাও তাকে জমা করে দিতে হবে, কারণ তিনি বেনাগরিক ঘোষিত হয়েছেন। আর সেই সাথে এটাও বলেছেন তার যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ড কিন্তু বাতিল হবে না। তার যদি আধার কার্ড থাকে, আধার কার্ড কিন্তু বাতিল হবে না। তিনি বেনাগরিক ঘোষিত হলেন, কিন্তু আধার কার্ড তার বাতিল হবে না, আধার কার্ড তিনি রাখতে পারবেন। রায় বলেছে যে ধরুন আমাদের দেশীয় লোকের প্যান কার্ড আছে, মানে নাগরিক যারা, তাদের প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। আবার এরকম যারা বিদেশি ঘোষিত হয়ে গেছেন তারও প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। এইটাকে পৃথকীকরণ করার ক্ষেত্রে হয়তো একটা ব্যবস্থা গভর্নমেন্ট নিতে পারে, একটু অন্য রঙের কার্ড দিয়ে দিলেন যাতে এটা সহজে বোঝা যায়, কিন্তু কার্ড বাতিল হবে না, কার্ড তার থাকবে। আমি কথাটা এই কারণে বলছি যে আধার কার্ডের সাথে এই যে আধার কার্ড বাতিল হওয়ার জন্য আমাদের যে দুশ্চিন্তা নানা রকমের, সেইটা প্রত্যেকে যাতে বুঝে নিতে পারেন নিজের নিজের অবস্থান, তার জন্য এইটা জানা থাকলে খানিকটা তার পক্ষে বুঝতে সুবিধা হবে বলে আমার মনে হয়, যে কারণে আমি এই কথাগুলো বললাম। তারপরে আরেকটা বিষয় যখন আলোচনার মধ্যে এলো, ওই যে 13 ডিসেম্বর 2023 ওই যে রায়, তার আরেকটা প্যারাগ্রাফে, ওই যে জাজমেন্ট রায়, তাতে আরেকটা প্যারাগ্রাফটা হলো 91 নম্বর প্যারাগ্রাফ ওই জাজমেন্টে, রায়ের। সেই জাজমেন্টে বলছে যে একজন এরকমভাবে যদি বেনাগরিক ঘোষিত হয়ে যান, একদম আদালতই ঘোষণা করলো
যে তিনি বেনাগরিক, কিন্তু সে ভারতেই বসবাস করবে। ওই যে বললাম K-19 ইত্যাদি ইত্যাদি হয়েছে বা অন্য যে কোনো কারণেই হোক তিনি বসবাস করবেন, কিন্তু বেনাগরিক। সেক্ষেত্রে কোর্ট বলছে তিনি ভারতবর্ষে থাকলে বসবাস করার অধিকার পেল, মানে সে যদি আয় না করতে পারে, খেতে না পারে, তো মরে যাবে। ফলে কোর্ট বলছে যে তিনি বেনাগরিক ঘোষিত হলেও এখানে কাজের অধিকার পাবেন, কাজ করতে পারবেন, কাজ করলে মজুরিও পাবেন, এখানে শিক্ষার অধিকার পাবেন, তার ছেলে মেয়েদের যাতে শিক্ষা সেটাও এখানে ভারতবর্ষে থেকে পাবেন, এখানে পাবেন বাসস্থানের অধিকার পাবেন, পাবেন খাবার পাবেন, খাদ্যের অধিকার তার থাকবে, আর তার স্বাস্থ্য বা চিকিৎসার অধিকার থাকবে। এইগুলো এই রায়ে গুয়াহাটি হাইকোর্টের এই 13 ডিসেম্বর, গত 13 ডিসেম্বরের রায় এটা বলেছে। এটা হচ্ছে 91 নম্বর প্যারাগ্রাফ। আপনারা আরও বিস্তারিত জানতে গেলে পুরো রায়টা আপনারা পড়বেন, যেটা নেটে আপনারা পেয়ে যাবেন। আমি এই কথাগুলো বললাম যে এই কথাগুলোতে একটু আইনগত অবস্থা খানিকটা আমাদের কাছে একেবারে ক্লিয়ার না হলেও অনেকটা স্পষ্ট হয়ে যাবে, এবং এই সম্পর্কে হয়তো ধীরে ধীরে গভর্নমেন্ট কিছু নীতি তৈরি করবেন, সেটা হচ্ছে পরের ব্যাপার। এখন আমাদের যেটা সবথেকে বড় দুশ্চিন্তা সেটা হলো যে এইটা আমার এই যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, মানে নিষ্ক্রিয় হয়ে গেল। প্রথম হচ্ছে অনেকে বলছেন বাতিল হয়ে গেল। আসলে এই ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় মানে বাতিল নয়, এটা বাতিল করার একটা পদক্ষেপ। মানে নিষ্ক্রিয় করে দিয়ে বলছে যে আধার কার্ড আপনাকে পেতে গেলে কিছু কিছু কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে, কিছু শর্ত পূরণ করতে হয়, তাহলে আধার কার্ডটা পাওয়া যায় এবং আধার কার্ডটা টিকে থাকে। এরা বলেছে যে সেই শর্তগুলো, সেই কাগজপত্রগুলো নিয়ে গেলে যদি তারা স্যাটিসফাই হওয়ার মতো, সন্তুষ্ট হওয়ার মতো যথাযথ কাগজ যদি থাকে, তাহলে এটা আবার অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, আবার এটা সক্রিয় হয়ে যেতে পারে। এইটা একটা বিষয়। তো এখন প্রশ্ন হলো যে এই বাতিল হওয়া মানে আমাকে বেনাগরিক ঘোষণা করলো কি না। তা আমরা এইটুকুতে বোধহয় বুঝেছি যে এই আধার ডিপার্টমেন্ট কাউকে বেনাগরিক ঘোষণা করার অধিকার বোধহয় নেই, কিন্তু নোটিশটা আসছে 28A ধারাতে। অন্য ধারাতেও নোটিশ আসে, আমার কাছে একটা নোটিশ আছে, সে 18 সালের আমি দেখলাম। সেটা বলেছে ওই যে আধার কার্ডের যে রেগুলেশন, সেই রেগুলেশনের 28 নম্বর ধারা এবং 29 নম্বর ধারা, 2016 সালের রেগুলেশন, সেই ধারাতে সেই নোটিশটাতে বলেছে কিছু কাগজপত্র জমা করার জন্যে। সেটাতে 28A সে নোটিশটা হয়নি, কিন্তু 28A যেটা আছে রেগুলেশন, সেইটাকে বলছে যে তার সাথে একটা বিদেশি শব্দ জুড়ে আছে। আসলে এই দেশি বিদেশি ব্যাপারটা বোঝার জন্যও দুটো কথা বলা দরকার। সেটা হলো, আমরা সাধারণত জানি যে আধার কার্ডটা ভারতীয় নাগরিক হলেই হয়, ভারতের লোকেরই আধার কার্ড হয়, কিন্তু তা নয়। আধার কার্ড ভারতীয় নাগরিক তাদের জন্যও ইস্যু করা যায়, আবার যারা ভারতীয় নাগরিক নন, বিদেশি, ঘোষিতভাবেই বিদেশি, তাদেরও আধার কার্ড ইস্যু করার নিয়ম আছে। মানে ধরুন কেউ বাংলাদেশ থেকে বা লন্ডন থেকে, শ্রীলঙ্কা থেকে, যে কোনো দেশ থেকে পৃথিবীর ভারতে এলেন, ধরুন একজন ছাত্র, সে স্টুডেন্টস ভিসা নিয়ে এলেন, বা কেউ এখানে চাকরি সূত্রে এলেন, একটা প্রাইভেট ফার্মে তাদের এখানে অফিস আছে, তিনি অন্য একজন বিদেশি, তার পোস্টিং হলো এই দেশে তাদের যে অফিস আছে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো সেক্ষেত্রে সে চাকরির জন্যে ভিসা পাবেন, সেক্ষেত্রে 2 বছর, 4 বছর, 5 বছরের ভিসা দিতে পারে। তো এরকম যারা ভিসা নিয়ে আসবেন, বা ট্যুরিস্ট ভিসাতেও হতে পারে 3 মাস 6 মাস, জানি না মানে ট্যুরিস্ট ভিসাতে হয় কি না, আমার যেটা মনে হচ্ছে সেক্ষেত্রেও
বিদেশি হিসেবেও কিন্তু আবেদন করে এই আধার কার্ড পাওয়া যায় বা বিদেশিদেরও আধার কার্ড ইস্যু করা যায়। ফলে একজন বিদেশিকেও আধার কার্ড দেওয়া যায়, একজন বিদেশিরও থাকতে পারে, একজন দেশি বা নাগরিকেরও থাকতে পারে। এই ব্যাপারটা আমাদের অনেকেই হয়তো আমরা জানি না, এটা জানা দরকার। তার মানে এই যে 29A ধারাতে যে নোটিশগুলো আসছে সেইটা কিন্তু ওই রেগুলেশনটা হচ্ছে বিদেশিদের জন্যে। ওইটা স্বাভাবিকভাবে ওই নোটিশটা যখন আমি বাংলাদেশ থেকে এসেছিলাম 10 বছর আগে, আমি যখন নোটিশটা পাচ্ছি আমি কিন্তু তখন ভাবছি যে আমাকে বিদেশি বলেই নোটিশ দিয়েছে, হয়তো তাই। তাহলে আমার কি করতে হবে? আমি যখন এসেছি আমার যদি ভিসা থেকে থাকে, এখনও যদি আমার ভিসা থেকে থাকে, আমি সেই ভিসার কপি পাঠিয়ে দিলে আমার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু আসলে বাস্তবত তো ব্যাপারটা সেরকম নয়। বাস্তবত যেটা ঘটেছে সেটা হলো আমাদের এর জন্য মানুষকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের এই দেশভাগের কারণেই এটা হয়েছে। দেশের নাগরিক আইন কানুন এত জটিল এবং কঠিন হয়ে গেছে যে কারণে মানুষকে ইচ্ছে না থাকলেও ইচ্ছার বিরুদ্ধেও অনেক রকমের পন্থা অবলম্বন করে তাদের ভারতবর্ষের একজন হিসেবে নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করতে হয়। এইটা ঘটনা। কিন্তু আমাদের এই অবস্থা তো আইন কানুন তো শোনে না। আইন কানুন বড় কঠিন জিনিস, এইসব সুবিধা অসুবিধা তারা শুনতে চায় না। ফলে আমাদেরও তার জন্য প্রস্তুত থাকা দরকার। কিন্তু এটা ঘটনা যে এর জন্যে আমি তো সাধারণ মানুষকে দায়ী করতে রাজি নই। তো ধরুন ঘটনাটা এরকম হয়েছে, একজন মানুষ ভিসা করে ইন্ডিয়াতে এসেছেন। ভিসা করে ইন্ডিয়াতে এসে তিনি এখানে তার আগে থাকতে হয়তো কোনোভাবে আমাদের এদেশে নেতাদের ধরে হয়, পয়সা কড়ি দিয়ে হয়, দালাল ধরে হয়, কিছু কাগজপত্র আগেই তৈরি করেছেন, ভোটার লিস্ট, রেশন কার্ড ইত্যাদি, এবং সেইগুলো দিয়ে তিনি আধার কার্ডটাও করেছেন। কিন্তু আধার কার্ড এই যখন করছেন তিনি কিন্তু আসলে বাংলাদেশ থেকে এসেছেন ভিসায়, পাসপোর্ট ভিসায়। তার মানে অফিসিয়ালি তিনি বাংলাদেশি, কিন্তু তিনি এখানে এটা করলেন। আমরা ভাবলাম যে আমরা এটা করলাম, এটা তো আর কেউ জানতে পারবে না যে আমি পাসপোর্ট ভিসাতে এসেছি। তো এইবারে যখন আধার কর্তৃপক্ষ যখন আমাকে আধার কার্ড দিলেও, তো আমরা এটা জানি না, মানে এটা আধার কর্তৃপক্ষ বুঝতে পারেন কি না যে আমি বর্ডারে এন্ট্রি করে এসেছি। সেই তথ্য সাথে সাথে আধার কর্তৃপক্ষের কাছে এসে যায় কি যায় না আমরা জানি না। তো যাই হোক না কেন, একজন বিদেশি হিসেবে যদি আধার কার্ড ইস্যু করে থাকে সেটা হতে পারে। যদি তাদের কাছে আগেই তথ্য পৌঁছে যায় তাহলে এটা ঘটতে পারে। কিন্তু আমার ধারণা তা নয়। তারা আধার কার্ড ইস্যু করেছে, পরবর্তীকালে কোনোভাবে এইটা টালি করতে গিয়ে তারা ওই যে বর্ডারের যে সমস্ত তথ্যগুলো আছে, সেই তথ্য, নাম আছে, বাবার নাম আছে, হয়তো বায়োমেট্রিক, এটাও ওই কম্পিউটারে ধরা পড়ে। এরকম মিলিয়ে তারা দেখছে যে এই লোকগুলি আধার কার্ডটা যখন পেয়েছেন তখন প্রকৃতপক্ষে বাংলাদেশি ছিলেন, মানে বাংলাদেশি পাসপোর্ট ভিসা নিয়ে এসে তিনি এখানে আধার কার্ড করেছেন। ফলে এইবার তাদের নোটিশটা কিন্তু ওই মোতাবেক ওই 29-28A ধারাতে তারা নোটিশটা সার্ভ করেছে। তো এখন সমস্যাটা এরকম, এই সমস্যাটা আমরা বলতে পারছি, কিন্তু সমাধানটা আমরা এখনও খুব পরিষ্কার করে বলতে পারবো না। তবুও মানুষ বাস্তবত যাদের নোটিশ যারা পেয়ে গেছেন, দেশ ছেড়ে দেশের সহায় সম্পত্তি যা ছিল বেচা কিনা করে 8 বছর 10 বছর বা তারও বেশি কম সময়ে তারা চলে এসেছেন, তাদের তো রাত্রে ঘুমাবার কথা নয় এবং তাদের নিশ্চয়ই ঘুম হচ্ছে না। তো এইরকম একটা অবস্থায় আমরা যেটুকু জানি সেটুকু আপনাদের একটু বলে দিতে পারি, তাহলে আপনারা অনেকটা যুক্তিযুক্তভাবে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। ধরুন আমার মনে হচ্ছে যে আপনাদের বেনাগরিক ঘোষণা করে দিয়েছে আধার ডিপার্টমেন্ট, তা কিন্তু নয়, এবং তার জন্য আপনাদের দেশে ফিরে যেতে হবে, বিষয়টা এরকমও নয়। অসুবিধা তো হবেই,
যার সাথে লিঙ্ক আছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে জায়গাটা অনেক সময় ভাবছেন যেটা একেবারে এক্সট্রিম যে বিপদের কথা ভাবছেন, সেটা হয়তো নয়। যুক্তির জায়গা থেকে আমাদের এরকম মনে হচ্ছে। কেন? তার একটা উদাহরণ আমি আপনাকে বলি, আপনারা এইটা একটু দেখুন। দেখা যাচ্ছে এইটা একটা নোটিশ, আমি একটুখানি পড়ে দিই। এই নোটিশটা হলো গভর্নমেন্ট অফ উড়িষ্যা, ডিপার্টমেন্ট অফ হোম ডিপার্টমেন্ট, এটা অর্ডার, একদম পরিষ্কার লেখা আছে অর্ডার। ডেট কত? 28/12/2004, 3 ডিসেম্বর 2004 কিন্তু ওই যে বিজেপির তৈরি করা আইন কার্যকরী হয়েছিল, ওই যেটাকে আমরা কালা কানুন বলি, 2003 সালের, যেখানে অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করেছিল। আর সেই প্রথম মাস কয়েক আগে উড়িষ্যায় তখন বিজেপি এবং বিজেডি গভর্নমেন্ট তৈরি হয়েছিল। সেই গভর্নমেন্ট এই নোটিশগুলো দিয়েছিল। কাদের দিয়েছিল? এই নোটিশটা হচ্ছে উড়িষ্যার ওই পারাদ্বীপ অঞ্চল, ওই যে পারাদ্বীপ বন্দর, ওই এলাকায় ওই এলাকাটা, জেলাটা হচ্ছে কেন্দ্রপাড়া জেলা, তার মহাকালপাড়া ব্লক। পারাদ্বীপের ঠিক উল্টো পাড়টা হচ্ছে মহাকালপাড়া ব্লক। সেইখানে বহু মানুষকে, উদ্বাস্তুদের সেটেলমেন্ট দেওয়া হয়েছিল। সেই সেটেলমেন্ট পাওয়া লোকজনের তাদের এই নোটিশটা দেওয়া হয়েছিল। কারা দিয়েছিল? সেই প্রথম বিজেপি বিজেডি, মানে বিজেডি তো এখনও আছে, বিজেপি প্রথম ওখানে ক্ষমতায় গেল, গিয়ে এই নোটিশগুলো দিয়েছিল। আমি কথাটা কেন বলছি আমরা তো অনেকেই বিজেপিকে ভাবছি যে উদ্বাস্তুদের বন্ধু। তা এই সব তথ্য যারা জানেন না তারা ভাবছেন, কিন্তু তথ্যগুলো যদি জানতেন তাহলে বিজেপি সম্পর্কে একটা ধারণা কিন্তু তৈরি হতো। কি লিখেছে দেখুন, এখানে বলছে, দি স্টেট গভর্নমেন্ট ডু হিয়ার বাই ডাইরেক্ট দ্যাট উদয় শঙ্কর সন অফ ললিতা শঙ্কর, a Bangladeshi national at present residing in the district of Kendrapada should quit India within 30 days from the date of service of this order. Otherwise, he will be deported, মানে pushback. He will be deported with the help of police and BSF. এই নোটিশে বলছে যে অমুক বা আপনাকে বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা শনাক্ত করেছি, গভর্নমেন্ট শনাক্ত করেছে, তাই এই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, না হলে পুলিশ এবং বিএসএফ দিয়ে আপনাকে আমরা পুশব্যাক করে দেবো। এইটা একটা নোটিশ, এটা হোম ডিপার্টমেন্ট দিয়েছে। আমি আপনাকে বলছি যে দেশ থেকে উৎখাত করতে গেলে কিন্তু নোটিশটা এই রকম হবে, কিন্তু আধার কার্ডের নোটিশ যারা পেয়েছেন তারা নিশ্চয়ই এরকম বলেনি। আমি এই নোটিশটা বললাম এই কারণে যে ডিফারেন্সটা যাতে আপনারা একটু বুঝতে পারেন। কিন্তু তার মানে আপনাকে নিশ্চিন্ত হতে বলছি না, আমি বলছি আপনার আশঙ্কাটা, মানে এরকম তো মাসের পর মাস ছেলে মেয়ে নিয়ে এত বড় একটা দুশ্চিন্তার মধ্যে বসবাস করা, এটা কি কঠিন হতে পারে সেটা আন্দাজ করতে পারি বলেই আপনাকে আমি এটা বলছি। এবং এরকম নোটিশ কিন্তু 1551 জনকে দেওয়া হয়েছিল। এবং এইটা ঘটনা আমি নিজে 3 মাস সেখানে থেকে একটা আন্দোলন গড়ে তুলেছিলাম। কংগ্রেস তখন ক্ষমতায় ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী, সে পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই সময়ে এখানকার সিপিএম, বিশেষ করে গণশক্তি, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারাও বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দরবার করেছিলেন এবং এদের এই ডিপোর্ট করা, পুশব্যাক করাটা আটকায়। কিন্তু আইনটা যেহেতু পাল্টায়নি, এই নোটিশগুলো এখনও ওইভাবে রয়ে গেছে। তারা নানান রকম সমস্যার মধ্যে আজও বসবাস করছেন। 2004 সালের ডিসেম্বর মাসের নোটিশ। তো এইটা একটা ব্যাপার। তো এটা আপনারা একটুখানি বুঝে নেবেন, যারা নোটিশ পেয়েছেন, এই আধারের নোটিশ পেয়েছেন নিষ্ক্রিয় করার, তারা এইটা দিয়ে বুঝবেন। মানে কি বুঝতে হবে সেটা আমি আজকে বলবো না, মানে আমি নিজেই ভালো করে জানি না আপনাকে কি বলবো। আমি তথ্যগুলো দিয়ে আপনাকে এইটা নিয়ে আপনার মতো করে একটা
ধারণা চিন্তাভাবনা করার উপর ছেড়ে দিচ্ছি। আমরা হয়তো আরেকটু খোঁজখবর নিয়ে আরও সময় গেলে আমরা এটা বুঝব, এবং যখন একটা কংক্রিট কিছু বুঝতে পারবো নিশ্চয়ই আপনাদের আমরা জানাবো। আরেকটা কথা বলি যে আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যারা এই ভিডিওর মাধ্যমে তারা এইগুলো প্রচার করছেন, তা নিশ্চয়ই একটা পজিটিভ জায়গা আছে, কিন্তু তার কিছু নেগেটিভ বিষয় আছে বলে আমাদের মধ্যে অনেকে মনে করছেন। মানে তারা অকারণ, মানে যতক্ষণই না দুশ্চিন্তা করার তার থেকে বেশি ভয় দিচ্ছেন, এবং তাদের যুক্তিটা হলো যত মানুষকে ভয় দেওয়া যাবে তত তারা আন্দোলনে সামিল হবে। আর আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনারা এই যে মানুষকে আশ্বস্ত করছেন, তার মানে মানুষ আর আন্দোলনে নামছে না, বিজেপির দালালি হচ্ছে, এই সমস্ত অভিযোগ করছেন। তো এটা তারা করছেন, করতে পারেন, তাদের যুক্তিতে তারা করছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এইটা একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রশ্ন, এবং আমাদের মানুষকে সাথে নিয়ে লড়তে হবে। মানুষকে অতটা অযথা ভয় দিয়ে মানুষকে এতটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দেওয়ার কোনো যুক্তি নেই। অবস্থা, প্রকৃত অবস্থা বলতে হবে, বোঝাতে হবে। আমরা বুঝতেও সময় লাগবে, কারণ আমি যাদের এদের জিজ্ঞেস করবো না এটা ঘটনা, তিনিও একেবারে সঠিক কথাটা আমাকে বলবেন না। এখন অবধি যেমন 28-এতে আমরা যতটুকু খবর পেয়েছি বেশিরভাগই ওই আমি যেটা বললাম এইরকম বাংলাদেশিদের বিষয়, হয়তো অন্যরকমও কিছু থাকতে পারে, সেটা ধীরে ধীরে বোঝা যাবে। ফলে আমরা মনে করছি প্রকৃত অবস্থাটা জানানো এবং এটা সমাধানের জন্যে আইনসঙ্গতভাবে, যুক্তিসঙ্গতভাবে যা যা পদক্ষেপ নেওয়ার সেইগুলো নিতে হবে। সেগুলো আমরা আন্দোলনটা করি দীর্ঘকাল, সেই 2004 সাল থেকে। আপনাদের ভয় যারা দিচ্ছে তারা কিন্তু 2004 সালের থেকে আন্দোলন করার লোক নয়, তারা কিন্তু সব 2019 সাল থেকে এই আন্দোলনের মধ্যে এসছেন, এবং তারা উদ্বাস্তু আন্দোলন করেননি। তারা আসলে K-19 হওয়ার পরে উদ্বাস্তুদের সমস্যার থেকে তারা যেটা বলেছেন, এটা ধর্মনিরপেক্ষ চরিত্র আমাদের সংবিধানে নষ্ট হয়েছে কি হয়নি, এইটা নিয়েই তারা ভাবিত, এবং এইটাই উদ্বাস্তুরা লাঠে উঠে যাক, তারা এটা নিয়ে আগেও আন্দোলন করেনি, পরেও আন্দোলন করেনি। তাদের আন্দোলনটা মোটামুটিভাবে ধরুন 2-1 যারা আছে তারা ওই ভিডিও করার আন্দোলন। তারা বলছেন যে এইটা NRC চালু হয়ে গেছে, NPR চালু হয়ে গেছে। এইটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। মানে আমি আইনের কথা বলছি। নিশ্চয়ই একটা আশঙ্কার জায়গাও আছে, একটা যোগাযোগ, একটা আইডেন্টিফিকেশান, এইসব ব্যাপারগুলো কি আছে কি নেই, আমরা তো এইটা এখন অবধি সরকারের এই লিঙ্কগুলো ভালো বুঝি না। তবে আইনগতভাবে যেটা বলেছে সেটা আমি আপনাদের বলি। ধরুন এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সিটিজেনশিপের বই, আর এই ভেতরের এইটা হলো রুলস। এইটা হচ্ছে 2003 সালের রুলস, মানে 2003 সালের 3 ডিসেম্বর আইনটা কার্যকরী হলো। আর এই রুলসটা দেখেন 10 ডিসেম্বর, 7 দিন পরে রুলস হয়ে গেছে 2003 সালে, বিজেপি গভর্নমেন্ট। আর এখন কিন্তু 4-5 বছর হয়ে গেছে রুলস তৈরি হয়নি। বুঝতে পারছেন? কারণ এই রুলস তৈরি হয়ে গেলে এতদিনে মানুষ বুঝে যেত যে K-19 মানুষের নাগরিকত্ব হয় না, যে কারণে তারা রুলস প্রকাশ করেনি। ভোটের আগে করলেও করতে পারে, মানুষ বুঝে ওঠার আগে যাতে ভোটগুলো হাতিয়ে নেওয়া যায়। তো এই রুলসের এই 3 ধারা, এই দেখেন, এই 3 ধারাতে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স, NRIC, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স, NRIC, সংক্ষেপে NRC বলে, ওই CPM-এর মতো। আসলে ওটা CPIM, সেটা CPM-ই বলে। তো এইটাতে এই 3 ধারাতে বলেছে যে কিভাবে হবে। NRC হলে সেই ইয়েতে কী কী তথ্যগুলো সরকারের কাছে থাকবে, এই 12টা তথ্য, সেগুলো বলেছে, নাম, বাবা নাম ইত্যাদি বলেছে। তারপরে এইখানে একটা জায়গাতে এসে এই পরের পাতায়, এই যে পরের পাতায় ওই 3 ধারার সাবসেকশন হচ্ছে 4, এই যে সাবসেকশন 4, আমি টিক মেরে রেখেছি। এইটাতে বলছে যে NPR হবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, মানে সেটা নাগরিক পঞ্জি না, তার আগের ধাপ।
মানে আগে যেটা জনগণনা হতো সেরকম যত মানুষ দেশে বাস করেন সবারই নাম ঠিকানা খতিয়ান ইত্যাদি ইত্যাদি নেবে। কিন্তু আগের থেকে এইটা একটা ডিফারেন্স আছে, এইখানে তো নাগরিকত্ব সম্পর্কে বোঝার মতো একটা কলাম, দুটো কলাম থাকবে। তারা কিছু বলবে না, কিন্তু লিখে নিয়ে যাবে যেটাতে নাগরিকত্ব ডাউটফুল মনে হবে, সন্দেহ হবে, সেখানে একটা মার্কিং করে নিয়ে যাবে। এবং এইটা যখন হবে তখন এখানে পরিষ্কার বলা আছে গভর্নমেন্ট নোটিশ করবে যে এই ডেট থেকে এনপিআরের কাজ শুরু হলো। ফলে এই যে আধার টাধার থেকে এনপিআর শুরু হয়ে গেছে যারা বলছেন, এইটা কিন্তু আইনগতভাবে ঠিক নয়। এনপিআর যখন হবে তখন কিন্তু নোটিশ হবে, গেজেট নোটিফিকেশান হবে যে এনপিআরের কাজ শুরু হলো, এটা বলবে। আর এই আধার বা অন্যান্যভাবে হয়তো কিছু তথ্য গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে, যারা এরকমভাবে কিছু উদ্বাস্তুরা নানান রকম অবস্থার মধ্যে আছেন, সেটা হতে পারে এবং সেটাও একটা দুশ্চিন্তার বিষয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটাকে এনপিআর বলা যাবে না। এইটা 4 নম্বর ধারা, 3 নম্বর ধারা বললাম এনপিআর থেকে কীভাবে এনআরসি হবে সেটা হচ্ছে এই দেখেন এই 4 নম্বর ধারা, এইটা হচ্ছে এনআরসি করা। তাতেও এই বলে দিয়েছে তার 1 এবং 2-এ এনআরসিও যখন হবে, এনআরসিও হওয়ার সময় কিন্তু নোটিশ হবে, বলবে এই দিন থেকে শুরু হবে, এই সময়ের মধ্যে এটা শেষ হবে, এইভাবে নোটিশ হবে। এইটা আইনে বলে দিয়েছে, এই যে আমাদের নাগরিকত্বের যে আইনের বইটা আছে। তো এইটা হচ্ছে বিষয়। এখন তাহলে আপনাদের মোটামুটি এনআরসি, এনপিআর, নাগরিকত্ব, বেনাগরিককরণ নোটিশ যেটা উড়িষ্যার কথা বললাম, এবং এই যে নোটিশটা ডিঅ্যাক্টিভেট করার জন্যে আধার কার্ডের যে নোটিশটা দিয়েছে, এটা সম্পর্কে একটা ধারণা আমি আপনাদের দিলাম। এই জায়গা থেকে যারা এই নোটিশগুলো পেয়েছেন বা যারা এটা নিয়ে ভাবেন, তারা একটু বুঝে নিন যে আসলে পরিস্থিতিটা কী। আমি শুধু এইটুকু বললাম। এরপরে এই বিষয়েরই আর একটা হয়তো দ্বিতীয় অংশ বলে আরও একটা বা দুটো ভিডিও আমি করব, যেটা আমি আমাদের ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। যারা আমার ইউটিউবটা দেখবেন তারা SRB সুকৃতি রঞ্জন বিশ্বাস, তার SRB মুক্তি MUKTI এইটাতে সাবস্ক্রাইব করবেন এবং ওখানে চলে যাবেন, ওখান থেকে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আপনাদের সবাইকে নমস্কার।